আমায় একটু খেতে দাও না মা। সেই সকাল থেকে জল খেয়ে আছি, আর এখন তো বিকেল হয়ে গেছে। মারে, আজ তো মালকিন আমায় কোনো বাসি খাবার দেয়নি। আর আমার কাছে তো টাকা নেই যে আমি তোর জন্য খাবার কিনে আনবো। আর একটু অপেক্ষা কর মা, দেখি তোর বাবা খাবার নিয়ে আসে কিনা। মায়ের কথা মতো টিংটিং তার বাবার আসার জন্য অপেক্ষা করে। টিংটিং ফুলঝুরি জঙ্গলে তার মা টুনি আর বাবা টোনার সাথে থাকতো। টোনা দিনমজুরের কাজ করত, আর টুনি কণিকা কাকের বাসায় ঝিয়ের কাজ করত। এসব কাজ করেই টোনা টুনি কোনো রকমে ওদের মেয়েকে নিয়ে তাদের সংসার চালাতো। গিন্নি, বাজারে ব্যাগটা নাও গো। কি যে বলবো, বাজারে গেলে মাথাটা একেবারে খারাপ হয়ে যায়। সবকিছুর দাম এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা কিনবো সেটাই বুঝতে পারছিলাম না। সারাদিন খেটে যে কটা টাকা পাই তা দিয়ে তো তিনজনের বাজারই করতে পারি না ভালো মতো। কি যে হবে বুঝতেই পারছি না। আর আমারও তো বেতন বাড়ায় না মালকিন। এভাবে চললে তো আমাদের না খেয়ে মরতে হবে গো। এসব কথা বলে টুনি টোনার হাত থেকে বাজারের ব্যাগটা নিয়ে রান্নাঘরে চলে যায়। এভাবেই অভাব অনটনে টোনা আর টুনির দিন চলছিল। মা গো, আমায় একটু জল খেতে দিবে? আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। আমার গলা যে জল তেষ্টায় ফেটে যাচ্ছে একেবারে। এই অসময়ে এই গাভীটা আবার কোথা থেকে এলো? আমার এমনি অনেক কাজ পড়ে আছে, এদিকে আবার সন্ধ্যা হয়ে এসেছে, এখনো কাজ শেষ করতে পারিনি। দূর হ, দূর হ আমার চোখের সামন থেকে। আমার কাজের সময় এসে বিরক্ত করছে, ভালোই লাগে না আর। এই কথা বলে কণিকা কাক লাঠি দিয়ে গাভীটাকে মেরে তাড়িয়ে দেয়। আর গাভীটা কাঁদতে কাঁদতে কণিকা কাকের বাসা থেকে চলে যায় আর পথ দিয়ে হাঁটতে থাকে। আর তখনই টুনি ওই গাভীটাকে দেখতে পায়। আরে গাভী, কি হয়েছে তোমার? তুমি এভাবে কেন কাঁদছো? আসলে আমার বড্ড জল তেষ্টা পেয়েছে, আর আমার কোনো মালিকও নেই যে আমার দেখাশোনা করবে, আমাকে একটু জল খাওয়াবে। ও, এই ব্যাপার? তবে তুমি কেঁদো না গাভী, তুমি আমার সাথে চলো, আমি তোমাকে জল খেতে দিব আর তোমার দেখভালও করব, বুঝেছো? চলো। এরপর টুনি গাভীটাকে বাসায় নিয়ে যায় আর জল খেতে দেয়। আর টুনির বাসাতেই গাভীটাকে আশ্রয় দেয়। সে কি কথা টুনি, একেই তো আমরা দুবেলা খেতে পাই না, আবার তুমি একটা গাভী জুটিয়ে আনলে। আমরাই তো খেতে পাই না, আবার গাভীটাকে কি খেতে দিব বলো তো? তোমরা আমার খাবার নিয়ে ভেবো না গো, আমার খাবারের প্রয়োজনীয় অর্থ আমি তোমাদের দিয়ে দিব। আমার দুধ বিক্রি করেই তোমরা অনায়াসে আমার খাবার জোগাড় করতে পারবে। সে তো খুব ভালো কথা, তবে তো এখন থেকে তোমার দুধ আমরাই খেতে পারবো। আর তাছাড়া বাবা কাজে চলে যাওয়ার পর তো আমি একা একাই বাড়িতে থাকি। এখন তো তুমি এসেছো, আর তুমি আমি দুজনে মিলে বাড়িতে থাকবো। কি মজা, কি মজা! এরপর থেকে গাভীটা টোনা টুনি আর টিংটিং এর সাথে থাকতে শুরু করে আর গাভীর দুধ বিক্রি করতে শুরু করে। আরে বাহ গাভী, তুই তো দেখছি অনেক দুধ দিয়েছিস। এসব দুধ বিক্রি করে তো তোর খাবার কেনার পাশাপাশি আমরা আমাদের সংসারটা চালাতে পারবো রে। কিন্তু একটা ব্যাপার আমার কিছুতেই মাথায় ঢুকছে না। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সময় হলেই তোমরা সবটা জানতে পারবে। গাভীর কথায় টুনি কিছুটা আশ্চর্য হলেও তখন আর কিছুই বলে না টুনি। আর এর কিছুদিন পরে পূর্ণিমার রাতে একটা আশ্চর্য ঘটনা ঘটে। এ কি গাভী, এ আমি কি দেখছি? তুই সাধারণ কোনো গাভী নস? তোর শরীর এমন আলোক রশ্মিতে ঝলমল করছে কেন বলতো? করবেই তো, আমি যে তান্ত্রিক বাবার জাদুই গাভী। আমি সব সময় তান্ত্রিক বাবার সাথেই থাকতাম, কিন্তু হঠাৎ এক রাক্ষসী
তান্ত্রিক বাবাকে মেরে ফেলে। আর তান্ত্রিক বাবা মৃত্যুর আগে তার সব জাদু শক্তি আমায় দিয়েছে। আর তাই তো আমি এত বেশি দুধ দেই। হায় ঈশ্বর, এসব আমি কি শুনছি? তুই জাদু শক্তি প্রাপ্ত? এসব আমি সত্যি শুনছি তো, নাকি আমি কোনো স্বপ্ন দেখছি? না গো, তুমি যা দেখছো আর শুনছো সবই সত্যি। আর প্রত্যেক পূর্ণিমা রাতেই আমার জাদু শক্তি প্রকট হয়, আর আমি আলোকিত হই। আর আমি সত্যিই জাদু শক্তি প্রাপ্ত। তবে তুমি অনেক ভালো গো, তাই আজ আমি তোমার ঘরে। যাই হোক, তোমায় একটা অনুরোধ করি, তুমি যেন কাউকে বলো না আমি একটা জাদুই গাভী। তবে আমার বিপদ হতে পারে, বুঝেছো? না গাভী, আমি থাকতে তোর কোনো বিপদ হবে না রে। বরং আমি তোকে সবসময় আগলে রাখবো। তুই যে আমার ঘরের লক্ষ্মী হয়ে এসেছিস। ভাগ্যিস আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, আর তাই তো আমি তোর আসল রূপটা দেখতে পেলাম। তবে তুই ভাবিস না গাভী, আমি তোর জাদু শক্তির ব্যাপারে কখনোই কাউকে কিছু বলবো না। এরপর থেকে টুনি তার গাভীকে আরো আদর যত্ন করে রাখতে শুরু করে। আর দিন দিন গাভীর দুধ দেওয়া বেড়ে যায়। আর সেই দুধ বিক্রি করে টোনা টুনি খুব ভালোভাবে তাদের সংসার চালাতো। আর টোনা ও টুনিও তাদের কাজকর্ম ছেড়ে গাভীর দেখভাল করতে শুরু করে দেয়। কি ব্যাপার টুনি, তুই দুদিন থেকে কাজে যাস না কেন? আর তোকে তো বারবার বলেছি, অজুহাত দেখিয়ে কাজে না গেলে আমি তোকে কাজে থেকে বের করে দিব। সেটা কি তোর মাথায় নেই নাকি? হ্যাঁ? না মালকিন, আপনাকে আর তাড়াতে হবে না। আমি নিজ ইচ্ছায় আপনার কাজ ছেড়ে দিব। আমি তো ভেবেছিলাম আজ বিকেলে গিয়ে আপনাকে কাজ ছাড়ার ব্যাপারে সব কথা বলে আসবো। যাকগে, সবটা তো শুনলেন তাই না? তো বসুন, জল খাবার কিছু খেয়ে যান। টুনির কথা শুনে কনে কাকা খুব অবাক হয় আর চুপচাপ সেখান থেকে চলে আসে। আর বাসায় ফিরে কনে কাকা ভাবতে থাকে, এইসব আমি কি শুনলাম রে বাবা? যে টুনি আমার দেয়া বাসি পচা খাবার খেয়ে জীবন বাঁচাতো, আজ সেই টুনি আমার মুখের ওপর না করে দিল। আমার কাজ করবে না নাকি সে? তবে টুনির সংসার চলছে কি করে? ব্যাপারটা তো খুঁচিয়ে দেখতে হচ্ছে আমাকে। এরপর থেকে কনে কাকা টুনির বাসার উপর নজর রাখতে থাকে। আর হঠাৎই একদিন কনে কাকা দেখতে পায় টুনি বালতি ভর্তি গাভীর দুধ দোয়াচ্ছে। আর গাভীটাকে দেখে কনে কাকাকে কেমন জানি চেনা চেনা লাগে। সে ভাবতে থাকে, এ আমি কি দেখছি রে বাবা? বালতি ভর্তি গাভীর দুধ। তবে এই দুধ বিক্রি করে বোধহয় টুনির সংসার চলছে। তাই টুনি আমার কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু এই গাভীটাকে এমন চেনা চেনা লাগছে কেন? কোথায় কোথায় যেন দেখেছি, না মনেই পড়ছে না তো। আমি এই গাভীটাকে কোথায় দেখেছিলাম? এসব ভাবতে ভাবতেই কনি কাকা বাসায় ফিরে যায়। আর হঠাৎই কনি কাকাকে গাভীটার ব্যাপারে সব কথা মনে পড়ে যায়। আরে হ্যাঁ, আমার মনে পড়েছে তো। এটা তো সেই গাভীটা যেটাকে একদিন সন্ধ্যায় জল না দিয়ে মেরে তাড়িয়ে দিয়েছিলাম আমি। আর আজ সেই গাভীটাই টুনির সৌভাগ্যের সহায় হয়ে উঠেছে। তবে কি সেদিন আমি লক্ষ্মীকে পায়ে ঠেলে দিয়েছিলাম, আর সেই লক্ষ্মী টুনির ঘরে গিয়ে উঠেছে? একেই বলে গরিবের ভাগ্য। হায় হায় রে, এটা আমি কি ভুল করেছিলাম? কণিকা, তুই বড্ড ভুল করলি। এসব কথা বলে কনি কাকা কপাল চাপকাতে থাকে। রানী, আমাদের তো বয়স হয়ে গেছে। বয়সের ভারে ঠিকমতো রাজ্য শাসন করতে পারি না। তাই আমি রাজার পদ থেকে বিশ্রাম নিতে চাই। সে কি বলছো গো? তুমি যদি রাজার পদ ছেড়ে দাও, তাহলে রাজার শাসন কে করবে? আর আমাদের তো কোনো সন্তান নেই যে সে তোমার উত্তরাধিকারী হতে পারে। এখন কি করবে বলো তো? কে হবে এই বনের রাজা? কে আছে যে তোমার মতো এত ভালো করে রাজ্য সামলাবে? রানী, তুমি চিন্তা করো না। আমি রাজ্যের প্রজাদের থেকে একজনকে রাজা নির্বাচন করব। আর কালকেই
আমি সব প্রজাদের প্রাসাদে আসতে বলবো। আরে আরে মহারাজ, আপনি এখন এখানে কিছু বলবেন? হ্যাঁ সেনাপতি, কালকে বনের সব প্রজাদের রাজপ্রাসাদে আসার ঘোষণা দিয়ে দাও। আজ্ঞে মহারাজ। জয় মহারাজের জয়। শোনো শোনো শোনো, আজ দুপুরে মহারাজ ঈগল একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। সেটা জানার জন্য বনের সব প্রজাদের তার প্রাসাদে ডেকেছেন। সেনাপতি একটা মাইক নিয়ে পুরো বনে এই ঘোষণা দিতে থাকে। এরপর দুপুরে সব প্রজারাই রাজপ্রাসাদে হাজির হয়। সবাই মনোযোগ দিয়ে শোনো, আমি তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানাবো। হ্যাঁ মহারাজ, আমরা মনোযোগ দিয়ে শুনছি, আপনি নিশ্চিন্তে বলেন। মহারানী খুবই অসুস্থ। মহারানীর শেষ ইচ্ছে যে সে স্ট্রবেরি খাবে। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমার রানীকে যে স্ট্রবেরি খাওয়াতে পারবে তাকেই আমি এই বনের রাজা ঘোষণা করব। রাজা মশাই, আপনি এসব কি বলছেন? সামান্য স্ট্রবেরির জন্য ক্ষমতা অন্য কাউকে দিবেন? না না, এমন করতে পারবেন না আপনি। রাজা মশাই, আমার একটা স্ট্রবেরির বাগান আছে, আর সেখানে অনেক স্ট্রবেরিও আছে। তাহলে তো ভালোই হলো। যাও যাও, গিয়ে কিছু স্ট্রবেরি নিয়ে আসো, তাড়াতাড়ি, এক্ষুনি যাও। হ্যাঁ মহারাজ, আমি তাই যাচ্ছি। কিন্তু মহারাজ, আমার মেয়েটা অনেক ছোট, ও বাসায় অনেকক্ষণ থেকে একা আছে। আমি ওকে খাইয়ে দাইয়ে তারপরে স্ট্রবেরি নিয়ে আসবো। টুনির স্ট্রবেরি বাগানের কথা শুনে কালুর অনেক লোভ হয়, আর সে মনে মনে বলতে থাকে, টুনি হবে রাজা? ইস, শখ কত! রাজা তো হব আমি। তোমরা দেখো এবার আমি কি করি। এই বলে কালু যায় টুনির বাগানে স্ট্রবেরি চুরি করতে। টুনি রাজপ্রাসাদ থেকে বের হয়ে সোজা তার মেয়ের কাছে যায়। আর এই সুযোগে কালু টুনির স্ট্রবেরি চুরি করে আর টুনির সব স্ট্রবেরি গাছে আগুন লাগিয়ে দেয়। যাক বাবা, আর চিন্তা নেই, আমি স্ট্রবেরির বাগানে আগুন লাগিয়ে দিয়েছি। এখন আর কেউ স্ট্রবেরি খুঁজে পাবে না, আর রাজাকেও দিতে পারবে না, আর তখন আমিই হব রাজা। এই বলে কালুকা রাজপ্রাসাদের দিকে রওনা হয়। উফ বাবা, কি যে ভারী! ইস, আমার তো পিপাসা পেয়ে গেল। এখন আমি কি করি? আরে আরে, ও তো একটা নদী। যাই, গিয়ে একটু জল খেয়ে আসি। এই বলে কালু তার স্ট্রবেরির ঝুড়িটা একটা গাছের গোড়ায় রেখে নদীর পাড়ে যায় জল খেতে। আর এইদিকে বান্টি কবুতর আসে স্ট্রবেরি খুঁজতে। আরে বাহ, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। এখানে অনেক স্ট্রবেরি আছে, আর আমাকে কষ্ট করে স্ট্রবেরি খুঁজতে হবে না। আমি এগুলোই নিয়ে যাই মহারাজের কাছে। এই বলে বান্টি কবুতর স্ট্রবেরির ঝুড়িটা নিয়ে চলে যায়। আর কালু ফিরে এসে দেখে, আরে, আমি তো এখানেই রেখেছিলাম ঝুড়িটা। হায় হায়, এবার আমি কি করি? আমার রাজা হবার স্বপ্ন তো ধুলোয় মিশে গেল দেখছি। বান্টি স্ট্রবেরির ঝুড়ি নিয়ে রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। আর এমন সময় ঝুড়িটা বান্টির হাত থেকে নদীতে পড়ে যায়। হায় হায়, এটা কি হয়ে গেল? সব স্ট্রবেরি গুলোই তো জলের মধ্যে পড়ে গেল। এবার আমি রাজামশাইয়ের কাছে কি নিয়ে যাব? এসব বলে বান্টি কবুতরও দুঃখী মনে সেখান থেকে চলে যায়। আর এইদিকে টুনি তার মেয়েকে খাইয়ে দাইয়ে স্ট্রবেরির বাগানে আসে। হায় হায়, এটা কি করে হলো? কি করে আগুন লাগলো বাগানে? হে ঈশ্বর, এখন আমি কি করব? সব তো পুড়ে ছাই হয়েছে। আমি রাজামশাইকে কথা দিয়েছি, স্ট্রবেরি না দিতে পারলে যদি রাজামশাই আমাকে শাস্তি দেয় তখন আমার বাচ্চার কি হবে? না, আমাকে এক্ষুনি রাজামশাইয়ের কাছে যেতে হবে। এই বলে টুনি রাজপ্রাসাদে যায় আর রাজাকে সব খুলে বলে। আর তার কিছুক্ষণ পর সেখানে কালু আর বান্টি কবুতর আসে। মহারাজ, বনে সব জায়গায় খুঁজেছি, কোথাও কোনো স্ট্রবেরি নেই। এখন কি হবে মহারাজ?
তাহলে কি আমাদের রানীর শেষ ইচ্ছে পূরণ হবে না? না না, তা হতে পারে না। পণ্ডিত, তুমি কিছু একটা করো। তোমার জানা মতে কি এমন কোনো জায়গা আছে যেখানে স্ট্রবেরি পাওয়া যায়? যদি জানা থাকে তাহলে সবাইকে বলো, আমি আমার রানীর শেষ ইচ্ছে পূরণ করতে চাই। তারপর পণ্ডিত কিছুক্ষণ ভেবে বলে, হ্যাঁ মহারাজ, আছে। উত্তরের ওই নীল পাহাড়ের পিছনে একটা স্ট্রবেরির গাছ আছে, কিন্তু সেখানে যেতে অনেক পথ পাড়ি দিতে হবে মহারাজ। পণ্ডিতের এই কথা শুনে ঈগল সবাইকে হুকুম করে সেই গাছ থেকে স্ট্রবেরি আনার জন্য। আর সবাই মহারাজের হুকুম শুনে চলে যায় স্ট্রবেরি আনার জন্য। তারা তিনজন যে যেরকম ভাবে পাচ্ছে উড়ে যাচ্ছে স্ট্রবেরি আনার জন্য। এইদিকে রাস্তায় বসে এক বৃদ্ধ শালিক অসহায়ের মতো কাঁদছে। শালিক তার পাশ দিয়ে এক কালু কাককে উড়ে যেতে দেখে তাকে ডাক দিয়ে বলে, বাবা, ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? একটু আমার কাছে শোনো না, আমার বড্ড জল তেষ্টা পেয়েছে। একটু জল এনে দাও না বাবা, আমি চলতে পারছি না। আমাকে দয়া করে জল এনে দাও না বাবা। আমি এখন পারবো না, আমি একটা জরুরি কাজে যাচ্ছি, এখন আমার সময় নেই। পিপাসা পেয়েছে তো নিজে এনে খেতে পারো না? এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পর সেখানে বান্টি কবুতর আসে। বান্টি কবুতরকে দেখে বৃদ্ধা শালিক আবারও তার পিপাসার কথা বলে আর কান্না করে। তখন বান্টি কবুতরের একটু মায়া হয় আর বান্টি যায় জল আনতে। এমন সময় বান্টি দেখে টুনি আসছে। এইদিকে বান্টি কবুতর জলের বাটি হাত থেকে ফেলে দিয়ে উঠতে থাকে। আরে বাবা, এটা কি করলে তুমি? আমাকে জলের বাটিটা না দিয়ে ফেলে দিলে কেন? তুমি তোমার জল নিজেই এনে খাও, আমার কাজ আছে। তোমাকে জল খাওয়াতে গিয়ে আমি পিছিয়ে পড়বো। এই বলে বান্টি সেখান থেকে চলে যায় আর বৃদ্ধা শালিক পিপাসায় কান্না করতে থাকে। এমন সময় টুনি সেখানে আসে। কি গো মাসিমা, কান্না করছো কেন? তোমার কি হয়েছে গো? আমাকে বলো, আমি তোমাকে ঠিক সাহায্য করব। টুনির এই কথা শুনে বৃদ্ধা অনেক খুশি হয় আর টুনিকে তার জল তেষ্টার কথা বলে। সব শুনে টুনি বৃদ্ধা শালিককে জল খাওয়ায় আর সেখান থেকে চলে যায়। কিছু দূর যাওয়ার পর কালুর সাথে দেখা হয় মিনু টুনটুনির। ও ভাই, দাঁড়াও না, আমাকে একটু সাহায্য করো। দেখো না, আমার বাচ্চাটা বাসা থেকে নিচে পড়ে গেছে। আবার আমি এই বাসায় দুটো ডিমে তা দিচ্ছি। আমার বাচ্চাটা অনেক ছোট, উঠতেও পারে না। একটু উঠিয়ে দাও না দয়া করে। দূর বাবা, কোথা থেকে যে আসে এরা কে জানে। যত সব পাগল ছাগলের দল, এদের জ্বালায় মনে হয় আমি আর রাজা হতে পারবোই না। এই বলে কালু সেখান থেকে চলে যায়। একটু পর মিনু টুনটুনি বান্টি কবুতরকে দেখতে পায় আর তাকেও বলে সাহায্য করার জন্য। কিন্তু বান্টি কবুতরও কালুর মতো চলে যায়। আর কিছুক্ষণ পর সেখানে টুনি আসে। আমাকে একটু সাহায্য করো বোন, আমার বাচ্চাটাকে একটু উপরে তুলে দাও না, নইলে আমার বাচ্চাটাকে কেউ খেয়ে ফেলবে। তুমি চিন্তা করো না বোন, আমি এক্ষুনি তোমার বাচ্চাকে তোমার কাছে দিচ্ছি। এরপর টুনি মিনু টুনটুনির বাচ্চাটাকে মিনুর কাছে দিয়ে আসে। মিনু টুনিকে ধন্যবাদ দেয়। তারপর টুনি সেখান থেকে চলে আসে। এইদিকে কালু স্ট্রবেরির গাছের কাছে আসে আর সে দেখে স্ট্রবেরি গাছে মাত্র 3টি স্ট্রবেরি ঝুলে আছে। কালু তার মধ্যে থেকে সব থেকে বড় স্ট্রবেরি নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। তারপর সেখানে বান্টি কবুতর আসে। বান্টি কবুতর দেখে সেখানে 2টো স্ট্রবেরি। সে তার মধ্যে থেকে সব থেকে বড়টা নিয়ে চলে যায়। আর সব শেষে সেখানে টুনি আসে। তারপর টুনি সব থেকে অবশিষ্ট যে ছোট স্ট্রবেরিটা ছিল সেটা নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয়। রাজামশাই, আপনার অপেক্ষার অবসান ঘটেছে। এই নিন স্ট্রবেরি,
খাইয়ে দিন রানীমাকে, আর আমাকে এই রাজ্যের রাজা ঘোষণা করুন। কালু, এত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই। ওরা দুজন আগে আসুক, তারপর দেখা যাবে কে হবে এই বনের রাজা। এর কিছুক্ষণ পর বান্টি আর টুনি হাজির হয় রাজপ্রাসাদে। তোমরা এসেছো? তবে দাও দাও, তোমাদের স্ট্রবেরি আমাকে দাও। রাজামশাই সববার স্ট্রবেরি নিয়ে নেয়। রাজামশাই, আমি সবার আগে স্ট্রবেরি নিয়ে এসেছি। আর এই দেখুন, সব থেকে আমার স্ট্রবেরিটাই অনেক বড়। সেই অনুসারে আমি এই রাজ্যের রাজা হবার যোগ্য। না না রাজামশাই, এটা কিছুতেই হতে পারে না। আপনি এভাবে কালুকে রাজা বানাতে পারেন না। শান্ত হও, শান্ত হও সবাই। রাজা নির্বাচনের আগে আমি তোমাদের কিছু দেখাতে চাই। এই বলে রাজামশাই বৃদ্ধা শালিক আর মিনু টুনটুনিকে ডাকে, আর তারপর তারা সেখানে আসে। দেখো তো, তোমরা এদেরকে চিনতে পারছো কিনা? আরে মহারাজ, এদের চিনব না মানে? এরা তো আমাকে রাস্তায় সাহায্য করার জন্য বলতে বলতে আমার মাথাটা একদম নষ্ট করে দিয়েছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ, এদের জন্যই তো দেরি হয়ে গেছে রাজপ্রাসাদে আসতে। নইলে তো আমরা আরো অনেক আগেই আসতে পারতাম। রাজামশাই সবার কথা শুনে বৃদ্ধা শালিক আর মিনু টুনটুনির দিকে তাকিয়ে বলে, এবার আপনারাই বলুন, আমি কাকে এই বনের রাজা নির্বাচন করব? রাজামশাই, আমার মতে আপনি এমন একজনকে এই বনের রাজা নির্বাচন করেন যে সবার উপকার করবে। হ্যাঁ রাজামশাই, হ্যাঁ, টুনি আমাদের উপকার করেছে, তাই আমরা চাই টুনি এই বনের রাজা হোক। টুনি যেভাবে আমাদের সাহায্য করেছে তাতে মনে হয় টুনি রাজা হওয়ার যোগ্য। আর টুনি আমাদের মতো এই বনের সবার উপকার করবে। ওরা দুজন তো আমাদের তাচ্ছিল্য করে চলে গেছে। রাজা ওদের কথা শুনে টুনিকে বনের রাজা বানায়, আর টুনির মাথায় রাজার মুকুট পরিয়ে দেয়। এ কি রানীমা, আপনি সুস্থ হলেন কি করে? আপনি তো অসুস্থ ছিলেন। না, রানী কোনোদিন অসুস্থই ছিল না। রাজা নির্বাচন করার জন্য এটা আমাদের একটা পরিকল্পনা ছিল। আসলে আমি দেখতে চেয়েছিলাম যে আমার প্রজাদের মধ্যে কে বেশি পরোপকারী আর কে বেশি অন্যের সাহায্য করে। স্ট্রবেরি, এটা তো একটা পরীক্ষা ছিল মাত্র, আর এই পরীক্ষায় শুধু টুনি উত্তীর্ণ হয়েছে।